চট্টগ্রামের ভূমি অধিগ্রহণ শাখা থেকে ছাড়কৃত একটি চেক বদলে দিয়েছে পুরো জেলা প্রশাসক কার্যালয়ের চিত্র। একটি মামলার জের ধরে দুটি প্রকল্পের ভূমি অধিগ্রহণের অন্ততপক্ষে ১,০০০ কোটি টাকা আটকে রয়েছে সরকারি কোষাগারে। দালাল ও সিন্ডিকেট চক্রে দিশেহারা ক্ষতিগ্রস্তরা। এমনকি ২০ থেকে ৩০% কমিশন না দিলে কোনোভাবেই মিলছে না ক্ষতিপূরণের চেক। এসব নিয়ে তালাশের এবারের অনুসন্ধান। ভূমি অধিগ্রহণে কমিশন বাণিজ্য। ক্ষতিপূরণ নাই, টাকাও দিচ্ছে না। 12%, 15% এলো বসে হাঁটতে মানে নলার মগজ শেষ। আমরা ভূমি অধিগ্রহণ আমরা টাকা পাবো, কিন্তু আমাদেরকে এলে ঢুকতে দেয় না। এলে যারা দালাল ওরা মানে কি এলে ডিসি এই শেয়ারে বসে থাকে। কোন জায়গায় ভূমি অধিগ্রহণ হয় এই এলাকার ভিতরে পিটিশন দাখিল করেন, মানে যখনই অধিগ্রহণ হয় তখনই আপনি মামলা করেন? আমিও সুযোগ বুঝি আমি মামলা করতে পারতেছি যে মামলার আর্জির কপিটা দিবেন। আচ্ছা, 20 লাখ টাকা দিয়ে তুমি করা যেতে পারে। জেলা প্রশাসন কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা সম্পর্কে আপনার অভিজ্ঞতা কেমন? ভালো হলে নিশ্চয়ই আপনি সৌভাগ্যবান। তবে এমন ভাগ্য ভালো অবশ্য সবার হয় না। বছরের পর বছর ঘুরেও যখন আপনার কাঙ্ক্ষিত ক্ষতিপূরণের টাকা পাবেন না, তখন আশার আলো দেখাবে ২০ থেকে ৫০% ঘুষ বা কমিশন। আর তাতে রাজি হলেই মিলবে ক্ষতিপূরণের পাওনা সেই টাকা। দুর্নীতি দমন কমিশনের একটি তদন্ত প্রতিবেদন এসেছে তালাশ টিমের হাতে। প্রতিবেদনটিতে চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয় থেকে দাখিল করা হয়েছে গত বছরের মার্চ মাসে। এই প্রতিবেদনে চট্টগ্রাম অঞ্চলের ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকার ২০ থেকে ৩০% ঘুষ নেয়ার বিষয়টি উঠে এসেছে। এতে ১৮ জনের সংশ্লিষ্টতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক, যাদের মধ্যে ৬ জনই ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা ও কর্মচারী, ৬ জন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী এবং ২ জন দলিল লেখক ও ৪ জন সুবিধাভোগী দালাল। প্রতিবেদন দাখিলের প্রায় ১ বছর পার হয়ে গেলেও এই ১২ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা কিন্তু আমাদের জানা নেই। আর কমিশন বাণিজ্য কি বন্ধ হয়েছে? বিস্তারিত আমরা জানব। তবে তার আগে চট্টগ্রাম অঞ্চলের কয়েকটি উন্নয়ন কর্মকাণ্ড দেখে আসি। চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম শহর, বাণিজ্যিক রাজধানী হিসেবেও পরিচিত। দেশের অর্থনীতিতে চট্টগ্রাম অঞ্চলের অনেক অবদান রয়েছে। কয়েক বছর ধরে বাংলাদেশ সরকার চট্টগ্রাম অঞ্চলকে ঘিরে গ্রহণ করেছেন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প। এই প্রকল্পগুলোর প্রাথমিক ধাপই হচ্ছে জমি অধিগ্রহণ। বর্তমানে চট্টগ্রাম অঞ্চলে শতাধিক প্রকল্পের অধীনে ভূমি অধিগ্রহণ চলছে। এর মধ্যে অন্যতম হচ্ছে কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু টানেল নির্মাণ, রাঙ্গুনিয়া সৌর বিদ্যুৎ প্রকল্প, এলএনজি গ্যাস লাইন স্থাপন, কর্ণফুলী উপজেলা ভবন, চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল, মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল, দোহাজারী ঘুমধুম রেল লাইন স্থাপন প্রকল্প, কর্ণফুলী নদীর তীর বরাবর চাকতাই খাল থেকে কালুঘাট সেতু পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্প অন্যতম। এসব প্রকল্পের অধীনে শত শত কোটি টাকার ভূমি অধিগ্রহণ করা হচ্ছে প্রায় ১ যুগেরও বেশি সময় ধরে। ব্যক্তি মালিকানার জমি অধিগ্রহণের ক্ষেত্রে সরকার ক্ষতিগ্রস্তদের জমির প্রকৃত মূল্যের চেয়ে ২০০% অতিরিক্ত মূল্য পরিশোধ করে থাকে। পাশাপাশি জমির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে প্রকৃত নির্মাণ ব্যয়ের চেয়ে দ্বিগুণ মূল্য পরিশোধ করে থাকে। কিন্তু এই টাকার উপর যখন কারো নজর পড়ে, তখন ব্যাপারটা কেমন হয় একবার ভেবে দেখুন তো। গত বছরের ১০ই অক্টোবর জহুরা বেগম নামক এক নারীর অনুকূলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ ২,৮৬,০০,০০০ টাকার একটি চেক ইস্যু করে ভূমি অধিগ্রহণ শাখা। এর ৪ মাস আগে অর্থাৎ ১৩ই জুন অধিগ্রহণকৃত জমির মূল মালিক আবুল কালাম শামসুদ্দিন ও আবু হেনা মোস্তফা কামালের পক্ষে রেজিস্টার্ড পাওয়ার অব অ্যাটর্নি দলিলমূলে ক্ষতিপূরণের আবেদন করেন জহুরা বেগম। চেকটি ক্যাশ করার জন্য ১৭ই অক্টোবর চট্টগ্রামের যমুনা ব্যাংকের জুবিলি রোড শাখায় নিজ অ্যাকাউন্টে জমা দেন। যে চেকটা উনি নিয়ে এসছেন একটা জমির ক্ষতিপূরণ বাবদ একটি চেক, তো আমরা ওনাকে অনুরোধ করেছি যে একটি জমা দেওয়ার আগে ওনার অ্যাড্রেসটা যেন আমাদেরকে নিশ্চিত করে ওনার কোথায় আছেন। কিন্তু ইন দ্য মিন টাইম যেটা হলো, এই চেকটা জমা দেওয়ার জন্য এই ভদ্রমহিলার পক্ষে হঠাৎ করে দেখলাম যে অনেক মানুষ পরিচিত অপরিচিত বিভিন্নভাবে আমাদেরকে প্রেশারাইজ
প্রেশার দিচ্ছিল। ফোনে হুমকি, প্রলোভন সহ নানাভাবে যখন কাজ হচ্ছিল না, ঠিক তখনই একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক নিজামুদ্দিন খান জহুরা বেগমকে সাথে নিয়ে হাজির হন ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফের কাছে। সিসি ক্যামেরার এই ফুটেজ তার প্রমাণ। এরপর চেক গ্রহণের জন্য অফিসের মধ্যেই উচ্চবাক্য সহ ব্যাংকের ব্যবস্থাপককে মানসিকভাবেও হেনস্থা করেন। নিজামুদ্দিন নাম ওনার, উনি একসময় সাংবাদিক পরিচয় দিয়ে এসে মোটামুটি খুব অকথ্য ভাষায় এখানে আমাকে নাজেহাল করার চেষ্টা করেন আমার চেম্বারে বসে। ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করেন। চেক ইস্যুর প্রায় 1 মাস পর অর্থাৎ 7 নভেম্বর 2021 তারিখে জেলা প্রশাসক লিখিতভাবে জহুরাকে দেয়া চেকটি বাতিল করেন এবং কোতোয়ালি থানায় একটি অভিযোগও দায়ের করার নির্দেশ দেন। ভুয়া পাওয়ার অব অ্যাটর্নি দিয়ে অবৈধভাবে অন্যের ক্ষতিপূরণের চেক গ্রহণ করার অপরাধে পুলিশের হাতে গ্রেপ্তার হয় জহুরা বেগম। এরপর তার জবানবন্দিতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। জহুরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এরপরে আমরা বাঁশখালী থেকে একটা চেইনম্যান এবং এলএ শাখার একজন সার্ভেয়ারকেও গ্রেপ্তার করি। তবে নিজাম নামক যে ব্যক্তির কথা আপনি বলেছেন, তার বিরুদ্ধে একটা জিডি হয়েছে, সেটা আমরা আদালতের অনুমতি নিয়েছি এবং সেটাও তদন্তাধীন আছে জিডিটা। জহুরা বেগমের চেক তো আপনারা দিয়েই দিয়েছিলেন, চেক গেল কিভাবে? যখন এই ব্যাংক কর্মকর্তার কাছে থেকে আবার আমাদের কাছে একটি নতুন করে চেক ইস্যু করার জন্য আসে, তখন আমার বিষয়টি সন্দেহ হয়। যে মহিলাটি এই চেকটি নিচ্ছেন তার পরিচয় এবং এই পাওয়ার দাতা যারা, তাদের এই পরিচয়টি আমাদের আসলে নিশ্চিত হওয়ার দরকার। হয়তোবা কোনো এখানে গ্যাপ থাকতেও পারে। সিসি ক্যামেরার সুস্পষ্ট প্রমাণ থাকার পরও যখন অপরাধীরা পার পেয়ে যায়, তখন আর বুঝতে বাকি থাকে না যে এই অপরাধীদের হাত কতটা লম্বা। আর এ কারণেই হয়তোবা খুব সহজেই পেয়ে যান অন্যের ক্ষতিপূরণের চেক। কিন্তু যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত, তাদের চেক হাতে পেতে দিনের পর দিন ঘুরতে হচ্ছে ভূমি অধিগ্রহণ শাখায়। মোহাম্মদ দিদার পৈতৃক বাড়ি মিরসরাই উপজেলার পূর্ব ইছাখালী গ্রামে। সম্প্রতি মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য মোহাম্মদ দিদারের দাদা মজিবুল হকের প্রায় 160% জমি অধিগ্রহণ করা হয়। 2019 সালের শুরুর দিকে পৈতৃক সূত্রে পাওয়া জমির ক্ষতিপূরণের চেক তুলতে চট্টগ্রাম ভূমি অধিগ্রহণ শাখায় গেলে দেখেন কে বা কারা জমির মালিকানা দাবি করে 2টি মামলা করেছেন। আমার যা ছিল সব খরচ করলাম এই টাকা তোলার জন্য, তারপরে আমি কোনো সফল পাচ্ছি না। যেখানে যাচ্ছি সবাই কিন্তু একইভাবে সিন্ডিকেটের মতো চক্রে করে টাকাটা আত্মসাৎ করার মতো, মানে আমার সম্পদ ওরা আত্মসাৎ করার মতো হয়ে গেল। ভূমি অধিগ্রহণ শাখার নথিতে দেখা যায় আদালতের ভিন্ন 2টি মামলার নম্বর উল্লেখ করে চেক বিতরণে আপত্তি জানানো হয়েছে। মামলার নথিতে দেখা যায় 2টি মামলার একটির বাদী রিঙ্কু কুমার দাস, অথচ এই রিঙ্কু কুমার দাস এই খতিয়ানের 677% জমির 121%-এর অংশীদার। তার ক্ষতিপূরণের 21.5 লাখ টাকা তিনি উত্তোলন করেছেন। এর পরপরই আদালতে গিয়ে বাকি জমির মালিকানা দাবি করে মামলা দায়ের করেছেন। মোহাম্মদ দিদারের বিরুদ্ধে আদালতে কেন মামলা করলেন, এমন প্রশ্নের উত্তর জানতে মিরসরাইয়ের চরশরদ গ্রামে তালাশ টিম। রিঙ্কু কুমার দাসকে পাওয়া গেল। কে করতে বলছে মামলা? কে করতে বলছে বলতে নিজেরা বীজ কাগজপত্র ফাঁসি আর সাধারণ আমরা যাচ্ছি আর কি। একটা মানুষের বিএস কখন হয়? বলে যারা হয়রানি হইতে আছে এরা যদি এর লোকে আসে যোগাযোগ করে, আসি বলে আমাদের মোট ডকুমেন্ট আছে, তো ডকুমেন্ট এলাম না, মামলা দখলে আবাস করি। কথায় আছে আদালতে যখন এসেছি তখন একটি মামলা দিয়েই যাই। অবশ্য রিঙ্কু কুমার দাস যাদের বিরুদ্ধে মামলা করেছে তাদের কাউকেই তিনি চেনেন না। তাহলে কি রিঙ্কু কুমার দাসের পেছনে অন্য কেউ আছে যারা রিঙ্কু কুমার দাসের মতো অসংখ্য মানুষকে নিয়ে খেলা করছে? চট্টগ্রামের মিরসরাইয়ে নির্মাণ হচ্ছে দেশের সর্ববৃহৎ বিশেষ অর্থনৈতিক অঞ্চল। জমি অধিগ্রহণের সিন্ডিকেটের হাত থেকেও রক্ষা পায়নি এখানকার সাধারণ ক্ষতিগ্রস্তরাও। ঠিক মতো পাচ্ছে বলতে 3 ভাগের 2 ভাগ পাচ্ছে, 1 ভাগ পাচ্ছে না। 1 ভাগ দালাল খাচ্ছে, ওই অফিসার জায়গায় জায়গায় দিতে হচ্ছে। এই কমিশন সিন্ডিকেটের একজন সদস্যের তথ্য পাই আমরা। মোহাম্মদ দিদারের নথির মীমাংসা চেয়ে যোগাযোগ করা হয় তার সাথে। তার কথা মতো চট্টগ্রামের অলংকার মোড়ে অবস্থান নেয় টিম তালাশের সদস্যরা। কিছুক্ষণ পর একজন হাজির হলেন।
বেশভূষায় সরকারি কর্মকর্তার ছাপ থাকলেও নিজেকে পরিচয় দিলেন সাংবাদিক হিসেবে। ইন্ডিপেন্ডেন্টের ইয়ে আছে না তালাশ, তালাশ আছে না ইন্ডিপেন্ডেন্ট, এটা তালাশের চেয়ে অনেক বেশি না। ওরা কি আমরা যেটা পারতেছি ওরা পারবে না বেশি। এদের উপর তো সেন্সর আছে, আমার তো কোনো সেন্সর নেই। আমি তো প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে লিখতে পারবো। এবার জমির ক্ষতিপূরণের টাকা উদ্ধারের প্রসঙ্গ নিয়ে কথা হয়। আপনি যদি এখানে ওদের একটা নির্ধারিত একটা ফি আছে, ফি মানে এটা আর কি, ওটা যদি খরচ করেন তাহলে এই টাকাটা মামলাটা আমরা হাজার টাকা 20 লাখ টাকা দিয়ে যদি করা যেতে পারি, অসুবিধা আছে। আমি গিয়ে এটা আলাপ আলোচনা করবো, করে ওই কানুনগুলোর সাথে আমি আলাপ করবো না। কানুনগুলো বড় বাবা আছে না, এরকম এই কাজটা করে দেন, প্যাকেট কী লাগবে আমি এটা পাঠিয়ে দিব। সরাসরি আপনার সাথে এডিসি সম্পর্ক আছে? এডিসি কেন? আপনি ডিসির কথা বলেন না। অবশেষে প্রায় 1 কোটি টাকার ক্ষতিপূরণ পেতে এই সাংবাদিক সাহেবের সাথে 20 লাখ টাকায় রফাদফা হয়। আর এভাবেই ভূমি অধিগ্রহণ শাখার দালাল বা সিন্ডিকেট চক্ররা মিলেমিশে কমিশন বাণিজ্যে মেতে উঠেছে। আর এটাই প্রমাণিত। 4 মিনিট পর ফিরছি। ভূমি অধিগ্রহণ থেকে পাওয়া কমিশন বা ঘুষের 91 লাখ টাকার চেক ও নগদ 7 লাখ টাকা সহ 2019 সালের ডিসেম্বর মাসে দুর্নীতি দমন কমিশন দুদক চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার চেইনম্যান নজরুল ইসলামকে আটক করে। এরপর অবশ্য 34 কর্মকর্তা বা কর্মচারীকে একযোগে বদলি করা হয়েছে। কিন্তু এরপরও কি থেমেছে কমিশন বাণিজ্য? ইকবাল পেশায় দলিল লেখক হলেও অধিকাংশ মানুষ তাকে জমির বেচা কেনার দালাল হিসেবেই চেনেন। ভূমি অধিগ্রহণ শাখায় তার যাতায়াত বেশ দীর্ঘদিনের। বছরখানেক আগেও চট্টগ্রাম ভূমি অধিগ্রহণ শাখায় ইকবালের একক আধিপত্য ছিল। তবে এখন নাকি সেই আধিপত্য চলে গেছে রাজীব দাস, আব্দুল সালাম সহ বেশ কয়েকজনের হাতে। আপনি এখানে তথ্য নিতে গেলে ওখানে আমাকে কিং হিসেবে ধরা না, আমি যেটা বলবো এটা ভয়ঙ্কর তথ্য দিব, যেটা আমি পৃথিবী উল্টে গেলে পারবো। যেটা কিছুদিন আগে নিজামুল করি যে টাকা সহ গ্রেপ্তার হয়েছিল জাল দলিল করে, যদি সঠিকভাবে তদন্ত করা হয় দেখা যাবে যে এখানে জাল প্রেমে জাল দলিলের প্রেমে 100 কোটি টাকার উপর ছাড়িয়ে যাবে। জহুরা বেগম ও ভূমি অধিগ্রহণ শাখার 2 কর্মচারী গ্রেপ্তারের পর চট্টগ্রাম জেলা প্রশাসন নড়ে চড়ে বসে। তদন্তের সময় ভূমি অধিগ্রহণ শাখার সামনের সকল সিসি ক্যামেরার ফুটেজ গায়েব হয়ে যায়। ফলে প্রত্যেক কর্মকর্তা কর্মচারীর অফিস কক্ষ সহ পুরো জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন করে প্রায় 138টি সিসি ক্যামেরা স্থাপন করেন জেলা প্রশাসক। এমনকি সিসি ক্যামেরার সার্ভার পর্যন্ত তিনি তার নিজের কক্ষে নিয়ে যান। এরপর থেকেই ভূমি অধিগ্রহণ শাখায় দালালদের আনাগোনা অনেকটাই কমে যায়। তবে থেমে নেই তাদের কর্মকাণ্ড। বিশ্বস্ত সূত্রে দালালদের একটি আস্তানার খবর পাওয়া গেল। সদরঘাট এলাকার একটি মার্কেটের সামনে অবস্থান নেয় টিম তালাশের সদস্যরা। মার্কেটের ভেতরে একটি দোকান ঘরে সিন্ডিকেটের অন্যতম সদস্য রাজীব দাস সহ তার কয়েকজন সহযোগীর উপস্থিতি দেখা গেল। অবস্থান টের পেয়ে একে একে সবাই সটকে পড়লেন। ভূমি মন্ত্রণালয়ের করা একটি অভিযোগের কপি আসে তালাশের কাছে। 6 পৃষ্ঠার লিখিত অভিযোগপত্রে চট্টগ্রাম জেলার ভূমি অধিগ্রহণকে কেন্দ্র করে দালাল সিন্ডিকেট সহ ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা কর্মচারীদের কমিশন বাণিজ্যের বিস্তারিত তুলে ধরা হয়েছে। লিখিত অভিযোগপত্রে চট্টগ্রাম ভূমি অধিগ্রহণ শাখার প্রায় অধিকাংশ কর্মকর্তা কর্মচারীদের নামে কমিশন বাণিজ্যের বিষয়ে উল্লেখ করা হয়েছে। সেই সাথে আরও প্রায় অর্ধশত দালালের নামও উঠে এসেছে। এই দালাল সিন্ডিকেটের তালিকায় আছেন সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা, আইনজীবী, দলিল লেখক, জনপ্রতিনিধি, ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা ও কর্মচারীদের স্বজন। এবারের অনুসন্ধানে যতই গভীরে ঢোকার চেষ্টা করা হয়েছে ততই অবাক হয়েছে আমরা। এক পর্যায়ে বিস্ময়কর তথ্য আসে তালাশের কাছে। একটি মামলার কারণে 2টি প্রকল্পের অন্ততপক্ষে 1000 কোটি টাকা আটকে রয়েছে সরকারি কোষাগারে। আর এই মামলাটি করেছেন ব্রিটিশ আমলের এক জমিদারের বংশধর দাবি করা কয়েকজন। প্রকল্পের 2টির একটি বে টার্মিনাল, আরেকটি আউটার রিং রোড প্রকল্প। আউটার লিংক রোড প্রকল্পের অধিকাংশ কাজ শেষ হলেও
3টি ফিডার রোড অর্থাৎ সংযোগ সড়কের কিছু অংশের কাজ আটকে আছে মামলা জটিলতায়। কথা হয় ফিডার রোড 1-এর জন্য অধিগ্রহণকৃত জমির কয়েকজন মালিকের সাথে। তাদের অভিযোগ, হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে তাদের কাছ থেকে কমিশন চাচ্ছে একটি মহল। আমরা খাজনা দিতেছি, ট্যাক্স দিতেছি, এখানে বিল্ডিং করলাম, চিড়িয়ার পারমিশন দিতেছে আমাদেরকে, তাহলে আবার এটা মামলা হয় কিভাবে? ওরা খারাপ। আমরা শুনতেছি ওরা বলে কি খাজনা তুলতো না কি তুলতো, ওই মূল ওরা মামলা করছে, ওদের কাছে আধার কোনো ডকুমেন্টস নেই। ডকুমেন্টস ছাড়া সরকার কীভাবে ওর মামলাগুলো নিল? এটা হচ্ছে একটা সংবদ্ধ সিন্ডিকেট। যখনই কোনো জায়গায় ভূমি অধিগ্রহণ হয় এই এলাকার ভিতরে, ওরা এখানে একটা দাবি করে, মামলা করে। মামলা এদের সাথে আবার আমাদের এলাকার বেশ কিছু লোক জড়িত। এবার এ মামলার বাদীকে খুঁজতে দক্ষিণ হালি শহরের দিকে তালাশের সদস্যরা। মামলার মূল কলকাঠি যিনি নাড়ছেন সেই রাকিবকে এবার পাওয়া গেল। মামলার 68 জন বাদী ব্রিটিশ আমলের জমিদার শেখ আব্দুল আলী মালুমের বংশধর বলে পরিচয় দিলেন। তার দাবি, শেখ আব্দুল আলী মালুমের 3 স্ত্রীর 1 স্ত্রীর সন্তান জোরপূর্বক দখল করে বিক্রি করতে করতে আজ এ পর্যন্ত নিয়ে এসেছেন। বাকি 2 স্ত্রীর সন্তানেরা সকল সম্পদ থেকে বঞ্চিত হয়েছেন। তারা এই বঞ্চিতদের দলে। 1885 সালের একটি দলিল এবং জমিদার আব্দুল আলী মালুমের প্রায় 5 শতাধিক উত্তরাধিকারীর তালিকা দেখালেন রাকিব। মূলত এই দলিল আর উত্তরাধিকারীর তালিকার নথি দিয়েই আদালতে মামলা করেছেন তারা। এই মামলার বিবাদীর সংখ্যা 1561 জন। আমি কিছু লোককে এখান থেকে আমি মামলা থেকে অব্যাহতি দিছি, ওদের সাথে নেগোশিয়েশন হয়েছে। কত পার্সেন্ট ভাগ? কত পার্সেন্ট মানে আমি ওটা র‍্যাব বলে নিতেছি 20, 22, 25, আর অন্যগুলি 35, 50, যেগুলো ডকুমেন্ট নাই এগুলো 50 পর্যন্ত চাইতেছি। রাকিবের এসব নথি নিয়ে উচ্চ আদালতের একজন সিভিল আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাসের কাছে তালাশ টিম। তার কাছে রাকিব গংদের ব্রিটিশ আমলের দলিল সহ সকল নথি উপস্থাপন করা হলো। আমরা দেখতেছি দলিলটা 1885, 100-150 বছর আগে। আপনি কিভাবে দেখবেন? এখন কেউ যদি এসে বলে যে আমি টিপু সুলতানের নাতি, আপনি এটা প্রমাণ করবেন কিভাবে? আমরা জানি ব্রিটিশ পিরিয়ডে প্রত্যেকটা জমির মালিক ছিল জমিদার। ওই একটা কাগজ নিয়ে এসে বলে এটা আমাদের জমি, ভুল ক্রমে আরএসএ হয় না, বিএসএ আমাদের নামে হয় না, কিন্তু মালিক আমরা। তো মামলা করে দিল, দিনের পর দিন, বছরের পর বছর ঘুরতেছে। তো যে লোকটা ক্ষতিগ্রস্ত সেই লোকটা তো হয়তো এই জমিটা বাদে তার আর জমিও নাই। কোনো এক সময় ওই লোকগুলো হয় বাধ্য হয়ে তাদের সাথে একটা নেগোসিয়েশন করে। জমি অধিগ্রহণ করা হয় রাষ্ট্রের উন্নয়নের জন্য, আর এতে জনগণ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য রাষ্ট্র অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ দিয়ে থাকে। কিন্তু এমন অনেকে আছে যাদের সব কিছু অধিগ্রহণের মধ্য দিয়ে চলে যায়, অর্থাৎ ক্ষতিপূরণের অর্থই তার একমাত্র অবলম্বন। কিন্তু ক্ষতিপূরণ পেতে যখন বিড়ম্বনার শিকার হতে হয় তখন অনেক অঘটন ঘটে যেতে পারে ক্ষতিগ্রস্তদের জীবনে। হাসপাতালের বেডে শুয়ে আছেন মোহাম্মদ নুরুল আফসার। আনোয়ারা উপজেলায় তেলের সঞ্চালন লাইনের জন্য তার কিছু জমি অধিগ্রহণ করেছে সরকার। সেই ক্ষতিপূরণের টাকা পাওয়ার আগেই জোরপূর্বক তার জমিসহ অবকাঠামো ভাঙতে আসলে বাধা দেন তিনি। তো আমি 6 লাখ টাকা দিয়ে বন্ডার দিয়েছি, এরা দেয় আমার 65,000 টাকা। তো আমার ক্ষতিপূরণ আমার তো পাইতে হবে না। পরদিন নুরুল আফসারের আনোয়ারা উপজেলার গ্রামের বাড়িতে গেলে ঘটনার সত্যতাও পাওয়া যায়। জমি অধিগ্রহণ কার্যক্রম শেষ হওয়ার আগেই তেলের পাইপলাইন নির্মাণের কাজ শুরু করে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান বাপ্পি এন্টারপ্রাইজ। ঘটনাস্থলে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম.এ. কাইয়ুম শাহকে পাওয়া গেল। এই দেওয়াল এবং এই গেটের সাথে 1,27,000 টাকা যায় না, এটা ডাবল হতে হয়। তো যারা মাঠে কাজটা করছে, অ্যাসেসমেন্টটা করছে, তারা ভুল করছে। স্বাভাবিকভাবে সে এসে এটা সেন্টিমেন্ট হয়ে গেছে। অপমানিত আর সহ্য করতে না পারে বিষ পান করছে। মানে এখানে দালাল সিন্ডিকেট কাজ করছে, তাদের ক্ষতিপূরণ নাই, টাকাও দিচ্ছে না। 12%, 15% এই পর্যন্ত 2-3 বছর এলো বসে হাঁটতে মানে নলার মগজ শেষ। সবশেষ ভূমি অধিগ্রহণ শাখার কমিশন বাণিজ্য এবং সর্বসাধারণের দুর্দশা লাঘবে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা জানতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে তালাশ টিম। গত 1 বছরে আমাদের এই অফিস থেকেই বেশ 5-7 জন দালালকে আমরা হাতে নাতে ধরেছি। তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে এবং রেগুলার মামলা দায়েরের মাধ্যমে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি, তাদেরকে শাস্তির ব্যবস্থা করেছি। আমাদের যে সকল কর্মচারী যারা এই দালাল চক্রের সাথে জড়িত রয়েছে তাদেরকে আমরা একবারে অন দ্য স্পট অ্যারেস্ট করে আইনের হাতে সোপর্দ করেছি। আমাদের অনুসন্ধান এখানে শেষ হলেও তা পর্যাপ্ত নয়,
কারণ এই ভূমি অধিগ্রহণ শাখা সম্পর্কে মানুষের পাহাড় সমান অভিযোগ। তাই সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের উচিত এমন একটি পথ তৈরি করা যাতে সাধারণ মানুষ খুব সহসাই এই সমস্যার হাত থেকে রেহাই পান। আজ বিদায় নিল, ফিরছে আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে